আলিগড় আন্দোলন, এই আন্দোলনটি কেন ঘটেছিল, এর মেন উদ্যোক্তা কে ছিলেন, এই আন্দোলনের উদ্দেশ্য বা কী কী ছিল, এই ভিডিওতে আজকে আমরা ইন ডিটেলে জেনে নেব। যদি তুমি ক্লাস 10 অথবা ক্লাস 12 অথবা তুমি জন্য জবের অ্যাপ্লাইয়ের জন্য এই ভিডিওটি দেখছো, তাহলে এই ভিডিওতে ইন ডিটেলে তুমি জানতে পারবে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য বা আলিগড় আন্দোলনের প্রেক্ষাপটটি কী ছিল। এই যে আন্দোলনটি, এই আন্দোলনটি ঘটে কবে? মনে রাখবে এই আন্দোলনটি ঘটেছিল 1875 সালে, মানে এটা বিগিনিং হয়েছিল, শুরু হয়েছিল 1875 সালে। কিন্তু এই আন্দোলনের যে মেইন স্পার্কলটা, মেইন যে আগুনটা ছড়ায় কখন? যখন 1857 সালে মহাবিদ্রোহ হলো। 1857 সাল মানে 1857, তখন যখন মহাবিদ্রোহ হলো, মুসলিমদের ওপরে ব্রিটিশরা মেইন দোষারোপ করছিল। ব্রিটিশরা ভাবছিল এই যে বিদ্রোহটা হয়েছে, মহাবিদ্রোহ, এটার মেইন কারণটা হচ্ছে মুসলিমরা। কারণ মুসলিমরা সেই যে কার্তুজটা, অর্থাৎ রাইফেলের সেই কার্তুজটা তারা ইউজ করতে চাইছিল না। তারা ভাবছিল সেটাতে শূকরের চর্বি লাগানো আছে। সেই কারণে ব্রিটিশরা ভেবেছিল যে মুসলিমরাই মেন উদ্যোগকারী এই মহাবিদ্রোহের। তার জন্য ব্রিটিশরা খুব এদের উপরে ঈর্ষা করতো, খুব বেশি অত্যাচার করতো মুসলিমদের ওপরে। এই যে বলা আছে মুসলিমদের ওপরে দমন পীড়ন এইসব শুরু হয়। রাজনৈতিক এবং উঁচু উঁচু পদ থেকে মুসলিমদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়। তারপরে কি হলো, ভূমি, সরকারি চাকরি, প্রশাসনিক ক্ষমতা মুসলিমদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। মানে মুসলিমরা কখনো সিভিল সার্ভেন্টস হতে পারবে না, মানে উচ্চ পদস্থকারী সরকারি কর্মচারী কখনোই হতে পারবে না। তারপরে কি, মুসলিমরা এটা যখন আর সহ্য করতে পারে না, তখন তারা এই আন্দোলনে নেমে আসে, যেটার নাম হচ্ছে আলিগড় আন্দোলন, যেটা ঘটেছিল 1875। ঠিক আছে, এরপরে এই আন্দোলনটা কে শুরু করেছিল? এই আন্দোলনটা যদি বলি শুরু করেছিল স্যার সৈয়দ আহমেদ খান। কবে শুরু করেন সেটা? 1875 খ্রিস্টাব্দে। তিনি একজন আধুনিক চিন্তাবিদ ছিলেন, মানে মুসলিমদের মধ্যে তিনি নিউ থিঙ্কিং একজন মানুষ ছিলেন, যিনি নিউ থিঙ্কিংয়ের ওপরে কাজ করতেন। তিনি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার ওপরে বেশি জোর দিয়েছিলেন। তিনি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই একজন আদর্শ কর্মচারী ছিলেন। যখন তিনি দেখলেন তার সমাজের যে মুসলিমরা রয়েছে তারা পিছিয়ে পড়ছে, তখন তার খুবই দুঃখ মনে হলো। তিনি মনের মধ্যে ঠান নিলেন যে তিনি কি করবেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মুসলিমদের ঐক্যতা নিয়ে আসবেন, মানে মুসলিমদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবার বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্ক গড়ে তুলবেন। তিনি জানতেন যে ধর্ম আর বিজ্ঞান পরস্পরের বিরোধী নয়, ধর্ম আর বিজ্ঞান একসঙ্গে কাজ করতে পারে। মানে একটা মানুষ ধার্মিকও হতে পারে, একটা মানুষ বিজ্ঞানকেও ফলো করতে পারে। তখনকার মুসলিমরা কি ছিল, তারা বিজ্ঞানকে ফলো করতো না, তারা ধর্মকে ফলো করতো। তারা ভাবতো ধর্ম ছাড়া বাকি যত কিছু আছে সব কিছু হারাম। কিন্তু এই স্যার সৈয়দ আহমেদ খান তাদেরকে নতুন সেই আলোতে নিয়ে আসেন আর বোঝান যে বিজ্ঞানটাকে আপন না করে নিলে সমাজে আমরা পিছিয়ে পড়ব। তো মুসলিম জাতিকে তিনি একটি নতুন আলোর দিকে নিয়ে আসেন। তিনি উপলব্ধি করেন ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষ করে কোনো লাভ নেই, মানে ব্রিটিশদের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ করা উচিত নয়। ব্রিটিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে মুসলিম জাতি আরও এগিয়ে আসবে। তো এভাবে স্যার সৈয়দ আহমেদ খান সেই আলিগড় আন্দোলনের নতুন একটি ধাপ গড়ে তোলেন। তখন ছিল মুসলিমরা হিন্দু সমাজের থেকে অনেক পেছনে। হিন্দু সমাজ যেখানে দ্রুত ইংরেজি শিখছিল, সরকারি চাকরি, আইন, প্রশাসনে তাদের অনেক বেশি উঁচু পদ ছিল, সেখানে মুসলিম সমাজ কি ছিল, সেই ইংরেজি ধর্মবিরোধী এক জাতি। মানে মুসলিমরা ইংরেজি ভাষাকে অতটা ভালোবাসতো না, তারা ইংরেজি ভাষাকে হারাম মনে করত। তারপর মুসলিমরা সেই বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষাকে ভয়ের চোখে দেখত, মানে বিজ্ঞান তাদের কাছে একটা অভিশাপের মতো ছিল, আর সেই ইংরেজি ভাষাকে তাদের অনেক কঠিন মনে হতো। ফলে মুসলিমরা কি হয়, শিক্ষা ও চাকরিতে মারাত্মকভাবে পিছিয়ে পড়ে। মানে যত বড় বড় সিভিল সার্ভেন্টসরা ছিল, বড় বড় কর্মচারীরা ছিল, হয় তারা হিন্দু নয় খ্রিস্টান, না হলে সেই ইংরেজরাই ছিল।
মুসলিমদের সেখানে কোনো পদস্থকারী, কোনো কর্মচারী দেখা যেত না। তাই স্যার সৈয়দ আহমদ খান ভাবলেন যে মুসলিমদেরকে সেই পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা না প্রদান করতে পারলে আমাদের মুসলিম জাতি ভারতের মধ্যে পিছিয়ে যাবে। তখন তিনি কি করলেন, তখন তিনি আলিগড় আন্দোলনের মাধ্যমে এই কয়েকটি জিনিসকে তুলে ধরলেন। সেখানে তিনি মেন কি করলেন, মুসলিমদেরকে সরকারি চাকরির দিকে বেশি তিনি মনোযোগ দিতে বললেন। মানে পড়াশুনোতে মন দিয়ে তাদেরকে বললেন যে সরকারি চাকরিতে যদি তোমরা মনোযোগ দাও তাহলে তোমরা বড় বড় অফিসার হতে পারবে, যেগুলো শিক্ষাতে তোমাদের সাহায্য করবে এবং এই পরিবেশের মধ্যে তোমাদেরকে একটা ভালো যোগ্যতা অর্জন বা সম্মান অর্জনে সাহায্য করবে। সামাজিক মর্যাদা, যেটা বললাম যে যদি শিক্ষা অর্জন করে মুসলিম সমাজ তাহলে তারা সামাজিক যে মর্যাদা বা সামাজিক যে সম্মান সেটা অর্জন করতে পারবে। তারপর শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণী। আমরা জানি ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, যারা কোনো রকম খেয়ে বাঁচে, যাদের বেশিরভাগ লাইফটা সেভিংসেই চলে যায়। সেখানে সেই সমাজ যদি ভালো মতো না শিখতে পারে, শিক্ষা না নিতে পারে, তাহলে সেই শ্রেণী কিন্তু ডুবে যাবে। তাই স্যার সৈয়দ আহমদ খান করলেন কি, এদের শিক্ষার ব্যবস্থা করলেন। সেই শিক্ষা কি শিক্ষা? শুধু ধর্মের শিক্ষা নয়, সঙ্গে পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষা, বাইরের দেশের শিক্ষাগুলো তিনি নিয়ে আসলেন। তিনি বিশ্বাস করতেন রাজনীতিতেও মুসলিম ধর্মকে থাকা উচিত। মানে মুসলিম ধর্মের লোকেদের তিনি বললেন যে তারাও যাতে একটা নতুন করে পার্টি গঠন করে যেখানে মুসলিম ধর্মের মানুষেরা থাকবে। তিনি বিশ্বাস করতেন না যে ভারতের মধ্যে কংগ্রেস পার্টিতে মুসলিমদের থাকা উচিত, কারণ স্যার সৈয়দ আহমদ খান, হ্যাঁ এই মানুষটির কথা বলছি আমি, তিনি বিশ্বাস করতেন যে ইন্ডিয়ান কংগ্রেস বেশিরভাগ হিন্দুদের জন্য বা অন্যান্য সেই শ্রেণীদের জন্য। তিনি বিশ্বাস করতেন মুসলিমদের জন্য একটা আলাদা পার্টি থাকা উচিত। তাই তিনি মুসলিম লীগ পরবর্তীকালে তৈরিতে সাহায্য করেছিলেন। আচ্ছা, আলিগড় আন্দোলনকে যদি আমরা তিনটা মাত্রাতে দেখি, তিনটা স্তম্ভতে দেখি, আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল প্রথমত শিক্ষাগত দিক থেকে মুসলিমদেরকে বেশি উন্নত করা, পাশ্চাত্য শিক্ষা নিয়ে আসা, তাদের মধ্যে বিজ্ঞান ও সাহিত্যতে প্রসার ঘটানো। মানে মুসলিমরা নতুন নতুন কবি, নতুন নতুন লেখকের জন্ম দেবে। তারা পড়াশোনা করে নতুন নতুন লেখক, নতুন নতুন কবি যখন জন্ম দেবে, তখন পুরো ওয়ার্ল্ড তাদের সেই লেখাগুলি পড়বে এবং শিক্ষার প্রসার ঘটবে। বিজ্ঞানেও তাদেরকে হাত প্রযুক্তি দিতে বলেছিলেন। তারপর এই যে সমাজের মধ্যে মুসলিমদের মধ্যে যাতে সম্মানটা বাড়ে, মুসলিমদের যাতে সবাই সম্মান করে, এই দিকেও তিনি ধ্যান দিয়েছিলেন। তারপরে যেটা শেষের দিকে রয়েছে রাজনৈতিক, আমি একটু এটাকে জুম করে তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দিই। রাজনৈতিকভাবে ব্রিটিশ সরকারকে তিনি বলেছিলেন ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের বন্ধুত্ব করা উচিত, তাদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব থাকা অত্যন্ত জরুরি যদি ভারতে একটি রাজনৈতিক দল গড়ে তোলার ইচ্ছা হয়। মানে কংগ্রেস ছাড়াও তারা চাইছিল যে ব্রিটিশ সরকারের মধ্যে আরেকটি দল থাকুক, যেটা শুধুমাত্র মুসলিমরাই থাকবে। তবে এটা করার জন্য, এই আলিগড় আন্দোলনকে সফল করার জন্য কয়েকটি ধাপে ধাপে তিনি কাজ করেছিলেন। স্যার সৈয়দ আহমদ খান কয়েকটি ধাপে ধাপে কাজ করেছিলেন। প্রথমে তিনি কি করলেন, 1864 সালে তিনি সায়েন্টিফিক সোসাইটি একটি সোসাইটি বা দল গঠন করলেন, যেখানে মানুষেরা কি নিয়ে ডিসকাস করতো, পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান। পাশ্চাত্য পশ্চিম সেই দেশগুলো যেগুলো উন্নত ছিল, যেমন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, তাদের ইংরেজি সেই জ্ঞান ও বিজ্ঞান নিয়ে তারা আলোচনা করতে লাগলো, আর সেগুলো নিয়ে তারা পড়াশুনো করতে লাগলো এই সায়েন্টিফিক সোসাইটিতে। শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান না, তারা সেগুলোতে সাহিত্যও আলোচনা করতো, আর সেই জ্ঞানগুলোকেই তারা উর্দুতে অনুবাদ করে নতুন বই লিখত। 1866 সাল তারা কি করলো, নিজেদের একটি ছাপাখানা গঠন করলো, যেটার নাম দেওয়া হলো আলিগড় ইনস্টিটিউট গ্যাজেট। আলিগড় ইনস্টিটিউট গ্যাজেট অনেকটা ম্যাগাজিনের মতো ছিল বা রিপোর্টের মতো ছিল, যেটা আসতো, মানুষ সেটাকে কিনতে পারতো। গ্যাজেট কি এখানে একটি রিপোর্ট বা পত্রিকার মতো বা বলতে পারো ম্যাগাজিনের মতো, যেটা মানুষ পড়ে সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারতো। কিন্তু এটা কিসের উপর ছিল? এটা ছিল আলিগড় ইনস্টিটিউট গ্যাজেট। সেখানে মুসলিম ধর্মের যে লেখক এবং সেই যে
ধরে নাও জ্ঞান বিজ্ঞান, এবং সেগুলো উর্দুতে লেখা থাকতো। মানুষ সেগুলোকে পড়তো, পড়ে নতুন নতুন চিন্তাধারা সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই আলিগড় ইনস্টিটিউট গ্যাজেট দিয়ে। তাহলে বুঝতে পারলে গ্যাজেট মানে কি, পত্রিকা বা রিপোর্টের কথা বলা হয়েছে। তারপরে যে যখন এই কাজটি শেষের দিকে, মানে আলিগড় আন্দোলনটা যখন চরম রূপ ধারণ করে, তখনকার কথা বলছি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মানে যেটাকে আমরা এখন চিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, AMU। এখনও তুমি যদি সার্চ করো পেয়ে যাবে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটার নাম ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এটা কখন হয়? এটা আলিগড় এই যে আন্দোলনের মূল টাইমে, মানে 1875 সালে এটা তৈরি হয়। ঠিক আছে, কে তৈরি করেন? স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, এটা তৈরি হয়েছিল কিসের জন্য? যাতে মুসলিমরা এখানে এসে শিক্ষা নিতে পারে। কি শিক্ষা নিতে পারে? সঙ্গে উর্দুতে সে জ্ঞান বিজ্ঞান এবং পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি, এগুলোকে পড়তে পারে। তাহলে বুঝতে পারলে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম ধর্মের মধ্যে, মুসলিম জাতির মধ্যে কি করে শিক্ষার প্রসার ঘটিয়েছিল। চলো এবার আমরা এগুলোর উদ্দেশ্য বুঝতে পারলাম, কি করে আলিগড় আন্দোলনটাকে সফল করলো সেটাও বুঝতে পারলাম। এবার রাজনৈতিকে চলে আসি। রাজনৈতিক বলতে গেলে এই আন্দোলনের দ্বারা রাজনীতিতে কি কি লাভ হয়েছিল মুসলিম জাতির, সেটা আমি ভালো মতো বুঝিয়ে দিই। ব্রিটিশদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ হয়ে গেল। তার আলিগড় আন্দোলনের দ্বারা সেই স্যার সৈয়দ আহমদ খান একটা বই বের করলেন, যেটাতে লেখা ছিল দ্য লয়াল মোহাম্মদানস অফ ইন্ডিয়া, দ্য লয়াল মোহাম্মদানস অফ ইন্ডিয়া। সেখানে সেই সব মুসলিমদের কথা বলা হয়েছে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি তারা ওয়াফাদার ছিল এবং তাদের হয়ে তারা কাজ করতে চাইতো। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মুসলিমদের সম্পর্ক ভালো হতে থাকলো। কংগ্রেস থেকে দূরত্ব। স্যার সৈয়দ আহমদ খান ভাবতেন যে কংগ্রেসের মধ্যে মেনলি হিন্দুরাই রয়েছে, তাই তিনি ভাবতেন যে মুসলিমদের আলাদা যদি একটা পার্টি হয় তাহলে বেশি ভালো হতো, যেটা পরবর্তী থেকে মুসলিম লীগ তৈরি হলো। স্বতন্ত্র প্রতিনিধিত্বের দাবি, মানে তিনি বিশ্বাস করতেন যেরকম ব্রিটিশদের নেতা রয়েছে সেরকম মুসলিমদেরও নেতা থাকা উচিত। তো মুসলিমদের মধ্যে তিনি নেতা নিয়ে আসলেন। ঠিক আছে, এবং শুধু হিন্দুরাই জিতবে না, মুসলিমরাও যাতে ভোটের মধ্যে দাঁড়াতে পারে সেটার তিনি ঠিক করলেন। এরপরে ফলাফল কি ঘটেছিল? মুসলিম জাতির মধ্যে কি হয়েছিল? শিক্ষিত শ্রেণীর জন্ম হলো, যারা শিক্ষিত মুসলমান ছিল। এমনকি মানে কোন দিক থেকে বলছি আমি, তারা পাশ্চাত্য শিক্ষা দেখলো, তারা উর্দুতে অনুবাদ করা শিখলো বিজ্ঞানকে। তারপর প্রশাসনিক অংশগ্রহণ। এবার সরকারি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে শুধু হিন্দুরা খ্রিস্টানরা নয়, সেই মুসলিমরাও কাজ করা শুরু করলো। সামাজিক সংস্কার, মানে কি ওই মুসলিমদের মধ্যে যেগুলো কুসংস্কার ছিল, গোঁড়ামি ছিল, সেই চিন্তাধারা চলে গিয়ে নতুন নতুন ভাবচিন্তা চলে আসলো। তারা বুঝতে পারলো কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা কুসংস্কার আর কোনটা বিজ্ঞান। তারপর আত্মবিশ্বাসের পুনরুদ্ধার, আত্মবিশ্বাস জেগে উঠলো তাদের সেই জাতির মধ্যে। তারা বুঝতে পারলো যে আমরাও করতে পারবো, ইন্ডিয়াতে থেকে ভারতে থাকে আমরাও ভালো কিছু করতে পারবো, সে আমাদের উপরে ইংরেজরা রাজত্ব করুক আর নাই বা করুক। তো তারপরে আরও বিতর্ক কিছু ব্যাপার রয়েছে এখানে। ডেভিড লেলিফেল্ড বলে একজন আছেন, তিনি এই যুক্তিটার মানে এই যে আলিগড় আন্দোলনের তিনি প্রতিরোধ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই ধর্মীয় বিভাজন এইগুলো হবে, ঠিক আছে, আলিগড় আন্দোলনের ফলে হিন্দু আর মুসলিমের দুই জাতির মধ্যে ধর্মীয় ঐক্য থাকবে না, আর এটাও তিনি বলেছিলেন। যাই হোক, আর এখানে আলিগড় আন্দোলনে আমাদের কিছু মূল বিতর্ক যেগুলো ছিল, দ্বিজাতি তত্ত্ব, মানে তিনি বলেছিলেন, স্যার সৈয়দ আহমেদ খান বলেছিলেন যে ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গাতে হিন্দু এবং মুসলিম তারা হচ্ছে দুই জাতি, যারা একই জায়গায় থাকতে পারবে না। স্যার সৈয়দ আহমেদ খানের এই কথাটি ছিল। দ্বিজাতি তত্ত্ব মানে কি, দুটো জাতি একসঙ্গে থাকতে পারবে না, হয় হিন্দু থাকবে না হয় মুসলিম থাকবে, এই কথাটি তিনি বলেছিলেন। তবে আরও কিছু কথা রয়েছে, সেগুলোতে না পড়লেও সেগুলো হবে। এবার কি আসলো? দ্বৈত উত্তরাধিকার। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো মেন লাস্টে আমরা চলে আসি আলিগড় আন্দোলনের শেষ, যেটা আমরা দেখব যে এটা কী হয়েছিল। এটা হয়েছিল কারণ কি, সেই 1857-তে মুসলিমদেরকে দোষারোপ করা হয়, শিক্ষাগত দিক থেকে মুসলিমরা পিছনে ছিল,
অর্থনৈতিক দিক থেকে পিছনে ছিল, মুসলিম সমাজে কুসংস্কার ছিল, তার জন্য এই আলিগড় আন্দোলন খুব বেশি দরকার ছিল। আলিগড় আন্দোলন হওয়ার পরে কি হলো, শিক্ষা বাড়লো। তারপরে সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটা মডার্ন না কি ছিল, মডেল অ্যাংলো ওরিয়েন্টেড কলেজ না কি ছিল, দেখিনি নামটা একবার। ওকে, আমার পুরনো নামটা মনে নেই, নতুন নামটা তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রয়েছে। পুরনো যে নামটা রয়েছে আমরা দেখিনি একবার, আই থিঙ্ক নিচের দিকে রয়েছে, হ্যাঁ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটা তিনি প্রতিষ্ঠা করলেন। ব্রিটিশদের সাথে তিনি সহযোগিতা, মানে ব্রিটিশদের সঙ্গে তার মুসলিমদের ফ্রেন্ডশিপ ঘটালেন। এর ফলে কি হলো, মুসলিমদের মধ্যে রেনেসাঁস আসলো, মুসলিমদের উন্নতি ঘটলো, শিক্ষিত হলো মুসলিম সমাজ এবং তাদের আত্মমর্যাদা ফিরে আসলো। কিন্তু কি হলো, তাদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তি স্থাপন হলো, ঠিক আছে, আর বিভাজনের রাজনীতির সূচনা হলো। এখানে এই দুটোর কথা বলা হচ্ছে। বিভাজনের রাজনীতি মানে কি, এখানে দুটো জাতির মধ্যে বিভাজন ঘটে গেল, হিন্দু মুসলিমের মধ্যে, এই কথাটি বলা হয়েছে। তো আলিগড় আন্দোলনের এই উদ্দেশ্যগুলো আমি ভালো মতো বোঝাতে পারলাম। এই আন্দোলনটা কিন্তু সেই পথে নেমে আমাদের আত্মমর্যাদা ফেরত দাও, আমাদের মানে কোনো বিদ্রোহ হচ্ছে এরকম কিছু না। এই আন্দোলন মানে হচ্ছে এটা শিক্ষার একটি আন্দোলন ছিল। এটা খুবই নীরবে হয়েছিল, কিন্তু মুসলিম শ্রেণীর মধ্যে একটা প্রবল প্রভাব ফেলেছিল, এটা প্রবল প্রভাব। তো আমি আশা করছি আলিগড় আন্দোলন ভালো, এই অ্যানিমেশনের মাধ্যমে আমি খুব ভালোভাবে বোঝাতে পারলাম। আরও এরকম ইতিহাসের ফ্যাক্টস নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সি ইউ সুন গাইস। যদি তোমার এই ইতিহাস পড়াটির নোট চাই, তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও, যার নাম হলো SBR EdTech। সেখানে দ্য লেজেন্ডস ব্যাচটি তুমি নিয়ে নিতে পারো, যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে। 4th সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল PDF, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট, আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ 3, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না।